আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কেমন আছেন, কোথা থেকে আজকে যুক্ত হয়েছেন? মিথিল কিন্তু আজকে যুক্ত হয়ে গেছি এবং আমার সকল ভিউয়ার্স এবং লিসেনার্সকে স্বাগতম জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আজকে বন্ধু 19শে মার্চ এবং প্রকৃতিতে কিন্তু বসন্তকাল চলছে এবং আজকেও আমি খুব সুন্দর একটা বাসন্তী কালারের একটা পোশাক পরে এসেছি। কিন্তু এই যে বসন্তকাল চলছে, প্রকৃতিতে ফুল পাখি এত রং, কিন্তু সেই সাথে যে তাপমাত্রাটাও একটু করে লক্ষ্য করা যাচ্ছে, সেই খেয়ালকে আমরা রাখছি। স্পেশালি যদি বলি যে বিগত 2টি বছর কিন্তু আমরা এই সময় থেকে বিভিন্ন রকমের তাপমাত্রার অতিরিক্ত তাপমাত্রা এবং তাপদাহের ভেতর দিয়ে আমরা গিয়েছি এবং জনজীবন কিন্তু আমাদের বিভিন্নভাবে বিপর্যস্ত হয়েছে। তো এই জিনিসটা হয়তো অনেকেই নিয়েই ভাবছেন, কিন্তু এটা নিয়ে আসলে আমাদের আরেকটু বেশি করে ভাববার সময় হয়ে গেছে। জলবায়ুর একটা বিষয় রয়েছে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই কারণে আমাদের দেশ বলেন, চারপাশের বিভিন্ন দেশ বলেন, সব জায়গায় আসলে এই অতিরিক্ত তাপমাত্রা কিন্তু খারাপ রকমের একটা প্রভাব ফেলছে এবং এই দায়িত্বটা আসলে আমাদেরই, যে আমরা এইটা কিভাবে নিয়ন্ত্রণ করব বা এইটার প্রতিরোধে আমরা আসলে আগে থেকেই কি করতে পারি। স্পেশালি লাস্ট 2 বছর আমরা খুব খারাপ কিছুর ভেতর দিয়ে গিয়েছি। তো যাই হোক বন্ধুরা, যে যেখানে বসে আজকের অনুষ্ঠান শুনছেন দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঢাকা FM 90.4 এর স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত কল ইন লাইভ শো হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। আর এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট এবং অ্যাকাউন্টেবিলিটি CEA টিমের পক্ষ থেকে। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম তাপদাহে জীবন জীবিকা ও স্বাস্থ্য সুরক্ষায় নিজে সচেতন হন এবং অন্যদের সচেতন করুন। এবং এর ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো তাপদাহ কী, এর প্রভাব এবং আগাম সতর্কীকরণ। এই সার্বিক আলোচনায় উপস্থাপনায় আছি আমি RJ মিথিল এবং আমাদের আজকের কল ইন লাইভ অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের গেস্ট মোহাম্মদ আব্দুর রহমান, ডিরেক্টর অফ সেন্টার ফর পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট। এবং এই অনুষ্ঠান চলাকালীন সময়ে বন্ধু আপনি কিন্তু আপনার কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, এমনকি কোনো গুরুত্বপূর্ণ মতামত যদি থেকে থাকে লিখে পাঠিয়ে দিতে পারেন 01841904 এই নম্বরে। এখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, SMS করতে পারেন। এবং আজকে যেহেতু আমরা কথা বলবো তাপদাহ কী এবং এর প্রভাব কী এবং এটা নিয়ে আগাম সতর্কীকরণটা কিভাবে কি হতে পারে, ফেসবুকেও যেহেতু আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, সেইখানে কিন্তু আপনার বন্ধু আমাদেরকে লিখে ফেলতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কিংবা প্রশ্নটি। তো আজকে শুরুতে চলে যাচ্ছি আমাদের স্পেশাল গেস্টের কাছে, আমাদের আব্দুর রহমান স্যারের কাছে, ডিরেক্টর অফ সেন্টার ফর পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট। স্যার কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিন্তু এই যে বসন্তকাল তো চলেই আসলো এবং আমরা বিগত বছরগুলোতে দেখছি যে তাপমাত্রাটা কিন্তু বেড়েই চলেছে। মানে বসন্তকাল এত সুন্দর একটা সময় কিন্তু এতটা তাপমাত্রা পড়তো না। আমার নিজেরও যতটুকু মনে পড়ে, কয়েক বছর আগে আমি যখন আরেকটু ছোট ছিলাম। কিন্তু এই যে তাপমাত্রাটা বেড়েই চলেছে, এইটার পেছনের আসলে কারণগুলো কি? জলবায়ু, গ্লোবাল ওয়ার্মিং, নাকি অন্য কিছু? ধন্যবাদ আপনাকে এমন একটি সুন্দর প্রশ্নের জন্য। তাপদাহ কেন বাড়ছে আমরা জানি, সাধারণত আমরা বলছি জলবায়ু পরিবর্তন একটা বড় কারণ, কিন্তু শুধুমাত্র জলবায়ু পরিবর্তনকে আসলে এখানে তাপদাহ বাড়ার পেছনে আমরা যদি দোষ দিই তাহলে বিষয়টা মনে হয় পুরোপুরি সঠিক হবে না। প্রথমত যদি আমরা জলবায়ু পরিবর্তনের জায়গা থেকে বলতে যাই, আমরা যদি একটু এখানে ব্যাকগ্রাউন্ডে বলি যে আমরা সেন্টার ফর পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, আমরা মূলত ক্লাইমেট রিসার্চ একটি অর্গানাইজেশন। আমরা কাজ করতে গিয়ে আমরা বাংলাদেশের বেশ কিছু জায়গায় আমরা ক্লাইমেটের ডিফারেন্ট ভালনারেবিলিটি নিয়ে কাজ করছি, আরবান এবং রুরাল এরিয়াতে। এবং সেখান থেকে আমরা যদি একটি এক্সাম্পল আমরা দিই, আমরা গত বছর আমরা কাজ করেছিলাম সাতক্ষীরা এবং বাগেরহাটে, এবং সেখানে আবার এই রেড ক্রিসেন্টের আমেরিকান রেড ক্রসের সাথে আমরা কাজটি করেছিলাম। আমরা 2টি স্টাডি করেছিলাম, সিটি রেজিলিয়েন্স প্ল্যানিং করতে গিয়েছিলাম আমরা। সেখানে আমরা যখন দেখেছি সাতক্ষীরা পৌরসভা এবং বাগেরহাট পৌরসভার অলরেডি বলা যায় 50% আসলে ভেজিটেশন কাভারেজ আছে, যেখানে সাতক্ষীরা শহর আসলে সেভাবে নেই। দুই জায়গাতে তাপদাহের বা তাপমাত্রার একটা বড় ধরনের ভেরিয়েশন আমরা দেখছি। সাধারণত তাপদাহ কাকে বলে আমরা যদি আগে শুরু করি, তাপদাহ কোন বিষয়টিকে বলে। আমরা তাপদাহ এবং শৈত্যপ্রবাহ দুটো বিষয়ের সাথে আমরা আসলে পরিচিত। তাপদাহটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই সময়ে এসে আসলে খুব বেশি পরিমাণে প্রবলেম তৈরি করছে আমাদের।
যদি কনজিকিউটিভ ডেজ একই সাথে দেখা যায় 3 দিন 4 দিন 5 দিন যদি 35 ডিগ্রি তাপমাত্রার উপরে যদি কোনো জায়গায় তাপমাত্রা থাকে তখন সেটা মূলত আসলে তাপদাহর দিকে ধাবিত হয়। এবং বাংলাদেশে আপনি বলেছেন আপনি ছোটবেলায় দেখেননি, আমাদের এখানে এত তাপ আমরা দেখিনি। আমাদের ছোটবেলা থেকে, আমাদেরও ছোটবেলায় আমরা জানি চৈত্র বৈশাখ মাস আর ভাদ্র মাস দুটো মাস মূলত খুব তাপমাত্রা বেশি থাকে, কিন্তু তখন কিন্তু আবার ফিল্ডে এরকম হতো না। কিন্তু এই সময়ে এসে আমরা যেমন এবার যেটা আমরা আমাদের একটা স্টেজের মধ্যে আমরা দেখেছি যে মার্চের মাঝামাঝি থেকে 14 তারিখ থেকে তাপদাহ হতে পারে এবং অলরেডি হয়েছে এবং এটা সামনে আরও কন্টিনিউ করবে। তো এখন তাপদাহ বাড়ার পিছনে একদিকে হচ্ছে আমরা যদি দেখি গ্লোবাল ওয়ার্মিং বা আপনার জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের গত 30 থেকে 40 বছরের তাপমাত্রা থেকে আমরা দেখি যে আমাদের এভারেজ প্রতি মাসেই, শুধুমাত্র আমাদের আপনার ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে এরকম না, প্রতি মাসেই নর্মালি আমাদের 0.02 থেকে 0.03 ডিগ্রি টেম্পারেচার বেড়ে গেছে, বাড়ছে প্রতি বছর। তাহলে আমরা যদি 30 বছরকে যদি হিসাব করি, আমরা 30 বছর আগে যদি মার্চের এই সময়ে যদি আমি ধরি 25 ডিগ্রি টেম্পারেচার থাকার কথা, তাহলে নর্মালি এখন 28 ডিগ্রি বা 30 ডিগ্রি হয়ে গেছে। কারণ অন এভারেজ গড়ে যদি প্রতি বছর 0.02 থেকে 0.03 ডিগ্রি বাড়ে, এটা কিন্তু একবার শুনলে মনে হচ্ছে খুবই কম একটা সংখ্যা, কিন্তু এটা কিন্তু আসলে ডে বাই ডে খুবই বেশি। হ্যাঁ, আপনি যদি 30 বছরকে যদি গুণ করে মাল্টিপ্লাই করেন, আপনি 0.02 কে 30 দিয়ে মাল্টিপ্লাই করলে আপনি দেখবেন এখানে 2 থেকে 3 ডিগ্রি বেড়ে গেছে। এবং তার সাথে আমাদের সৃষ্টি হয়েছে আমাদের যে আরবান ল্যান্ড ইউজ প্যাটার্নকে আমরা চেঞ্জ করে ফেলছি, আমাদের গ্রামের ল্যান্ড ইউজ প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আমরা যে ওয়াটার অ্যাবজর্পশন ক্ষমতা যেটা আমাদের ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। তার সাথে বড় একটা জিনিস যুক্ত হয়েছে গত কয়েক বছর ধরে, এল নিনো লা নিনোর প্রভাব। একদম, এল নিনো হচ্ছে আপনার যখন আমাদের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যখন তাপমাত্রা বেশি থাকে তখন আমাদের এদিকে তাপমাত্রা একটু কম থাকে, এবং আমরা এখন যাচ্ছি লা নিনা পিরিয়ডের মধ্য দিয়ে। আমাদের গত বছর থেকে লা নিনার সৃষ্টি হয়েছে। লা নিনা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তাপমাত্রা ফল করে, কমে যায়, এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের তাপমাত্রা বেড়ে যায়। এবং এখানে বায়ু প্রবাহের অনেকগুলো, যেহেতু আমাদের সময় সংকীর্ণ, আমরা আসলে সবকিছু আলোচনা করতে পারবো না এখানে। তো এখন আমাদের লা নিনা পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছি। আরেকদিকে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের টেম্পারেচার এমনিই বেড়ে গেছে। পাশাপাশি হচ্ছে আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই, আমরা এখানে দেখবো যে আমাদের এখানে আসলে ওপেন স্পেস নেই, আমাদের ভেজিটেশন কাভারেজ নেই, আমাদের সবকিছুকে আমরা এমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি যেগুলো আসলে আমাদের হিটকে রিফ্লেক্ট করতেছে। আমাদের হিট অ্যাবজর্ব হওয়ার কথা সয়েলে, অ্যাবজর্ব হওয়ার কথা ভেজিটেশন কাভারেজে, কিন্তু সেটা না হয়ে আমাদের হিট রিফ্লেক্ট হচ্ছে। আমরা যদি 5 ডিগ্রি টেম্পারেচার পাই, হয়তো আমাদের 2 ডিগ্রি টেম্পারেচার সম পরিমাণ শক্তি আমাদের অ্যাবজর্ব হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন হচ্ছে যে উল্টো, আমরা 5 ডিগ্রি পাচ্ছি, আমাদের 7 ডিগ্রি রিফ্লেকশন হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে যে আমরা এখানে আমাদের হিট ওয়েভটা বেড়ে যাচ্ছে। এবং সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে আমরা 2019 সালে দেখি যে আমাদের সেখানে শীতকালেও আমাদের হিট ওয়েভ আমরা পেয়েছিলাম। আমাদের 3 দিন 2019 সালে শীতকালে হিট ওয়েভ ছিল যেটা। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে মারাত্মক অবস্থা তৈরি করতেছে। আমরা সামারের কথা বলছি এখানে, এখন যেহেতু হিটওয়েভ তৈরি হচ্ছে, মার্চে নর্মালি আমাদের হিটওয়েভ হওয়ার কথা না, মার্চে আমাদের সে অনেকটা ফাল্গুন মানে আমাদের অনেকটা শীতের আবহাওয়া থাকার কথা, কিন্তু আমাদের সেটা নেই। এবং আমরা 2019-এ আমরা পেয়েছি মার্চে বাংলাদেশে আপনার হিটওয়েভ, জানুয়ারিতে হিটওয়েভ ছিল। তো এই কারণেই আমরা আসলে হিটওয়েভ আমাদের একটা বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, এবং হিটওয়েভের কারণে আমাদের অনেক ধরনের প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। আমাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের মানব স্বাস্থ্যের ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের এগ্রিকালচারের ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাইয়া, অনেকগুলো প্রসঙ্গ যখন আসলো, সাগরের একটা প্রসঙ্গ আসলো, তো সেই ক্ষেত্রে একটু করে জানতে চাই যে উপকূলের যে মানুষগুলো রয়েছেন, তারা যখন এই তাপদাহের ভেতর দিয়ে যাচ্ছেন, স্পেশালি যারা ধরেন একটু প্রান্তিক পর্যায়ে যারা আছেন, যারা খুব বেশি সুবিধা পান না, সেই মানুষগুলোর স্বাস্থ্য সুরক্ষায় যদি আপনার জায়গা থেকে কোনো পরামর্শ থাকে, এবং তারা কিভাবে এটা নিয়েই আসলে সারভাইভ করতে পারে। স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ নিয়ে বা আমাদের ক্লাইমেটিক প্যারামিটার নিয়ে কাজ করা অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আমাদের গভর্নমেন্টের প্রতিষ্ঠান আছে, একদম, পাশাপাশি আমাদের গভর্নমেন্টের হেলথের অনেকগুলো ইউনিট আছে, কাজ করছে, আমাদের এর বাইরে নন গভর্নমেন্ট সেক্টরে অনেকেই কাজ করছেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত আসলে হিট আর্লি ওয়ার্নিং সিস্টেমটাকে ডেভেলপ করতে পারিনি। একদম সবার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের লোকেশন স্পেসিফিক হিট আর্লি ওয়ার্নিং সিস্টেম ডেভেলপ করা। আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই, আমাদের আসলে সব জায়গায় কিন্তু সমানভাবে হিট ওয়েভ তৈরি হচ্ছে না।
আমাদের সেখানে ঢাকা বা সারা বাংলাদেশ নিয়েও আমরা আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে, নন গভর্নমেন্ট সেক্টরগুলোর পক্ষ থেকে আমাদের একদম সবার আগে আমি বলবো আমাদের লোকেশন স্পেসিফিক হিট ভালনারেবল এরিয়াগুলোকে আইডেন্টিফাই করা। আপনি দেখবেন আমাদের গত বছর বা এবছরও বাংলাদেশের বেশ কয়টি জেলাতে গত কয়েকদিন ধরে আমাদের 6টি জেলায় আমাদের মৃদু শৈত্যপ্রবাহ যাচ্ছে, আর সেখানে ঢাকাসহ সব সারা বাংলাদেশ কিন্তু সমানভাবে যাচ্ছে না। তার মানে হচ্ছে আমাদের আগে থেকে যদি আমরা একটা আর্লি ওয়ার্নিং সিস্টেম ডেভেলপ করতে পারি যে আমাদের কোন কোন জায়গাগুলোতে আমাদের হিট ওয়েভ তৈরি হতে পারে আগামী 15 দিন 20 দিন, বা এখন সায়েন্স এত অ্যাডভান্স হয়েছে আমরা চাইলেই কিন্তু 6 মাস আগেও কিন্তু আর্লি ওয়ার্নিং সিস্টেম আমরা তৈরি করতে পারি, এবং লোকেশন স্পেসিফিক একেবারে যে ঢাকা শহরের কোন জায়গায় বা আমাদের কোন জেলায় সুনির্দিষ্ট কোথায় আমাদের হিট ওয়েভ তৈরি হতে পারে। এবং সেখানে শুধু স্বাস্থ্য নয়, স্বাস্থ্যের সাথে অনেক কিছুই জড়িত। যেমন আপনি এখানে আপনি বলছেন আমাদের লোয়ার ইনকাম পিপলদের কথা, যারা রিক্সা চালায়, যারা শ্রমিক, তাদের কথা বলছেন। তাদের জন্য এক ধরনের আমাদের হিট অ্যাডাপ্টেশন প্ল্যান দরকার আমাদের। আবার আমরা যদি যাই, আমাদের এল্ডারলি আছে, আমাদের শিশুরা আছে, তাদের জন্য এক ধরনের হিট আর্লি ওয়ার্নিং সিস্টেম ডেভেলপ করা দরকার, এবং তাদের জন্য হিট অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করা দরকার। যে তারা এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মানবদেহের স্বাভাবিক একটা ফিজিওলজিক্যাল, ডাক্তাররা খুব ভালো বলতে পারবেন, ফিজিওলজিক্যাল কিছু বৈশিষ্ট্য আছে যে আমরা কত ডিগ্রি টেম্পারেচার কত সময় পর্যন্ত আমরা ধারণ করতে পারবো। এর বাইরে গেলে আমাদের ফিজিওলজিক্যাল অনেকগুলো পরিবর্তন আসবে। একই রকম ভাবে আমরা যদি ফ্রিজিং পয়েন্টে চলে যাই, আমরা কত সময় ধরে আসলে আমরা ফ্রিজিং পয়েন্টে অ্যাবজর্ব করতে পারবো, আমার শরীরের ব্লাড সার্কুলেশন নর্মাল থাকবে, তার একটা নির্দিষ্ট লেভেল আছে। এখন আমাদের একজন রিক্সাওয়ালা আমরা যদি দেখি যে তাকে 8 ঘন্টা 10 ঘন্টা কিন্তু রিক্সা চালাতে হয়, এবং তার সাথে প্রচুর পরিমাণ ঘামের বিষয় আছে। আমরা যখন বাইরে থাকবো, রোদে থাকবো, বেশি পরিমাণ তাপমাত্রার মধ্যে থাকবো, তাহলে ফিজিওলজিক্যাল অনেকগুলো চেঞ্জ আছে। এখানে বড় একটা ফ্যাক্টর হচ্ছে পানি। আমাদের আমরা পানি, ছায়া আমাদের টেম্পারেচার কমে। আমি আগে বলেছিলাম আমরা সাতক্ষীরাতে দেখি, বাগেরহাটের দুটো জায়গায় কম্পেয়ার করে আমরা দেখেছি, আর দুই জায়গার মধ্যে 3 থেকে 5 ডিগ্রি টেম্পারেচারের ভ্যারিয়েশন থাকে শুধুমাত্র আপনার ভেজিটেশন কাভারেজ থাকার কারণে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের নগর অথরিটি যারা কাজ করছেন তাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আসলে এই মানুষগুলো কোথায় গিয়ে আশ্রয় নিতে পারবে, কোন জায়গায় কোন সময় আমার হিটওয়েভ তৈরি হতে পারে। হিটওয়েভের সাথে আরেকটা বড় সম্পর্ক হচ্ছে হিউমিডিটির। কারণ অ্যাটমসফিয়ারে যদি হিউমিডিটি বেশি থাকে তাহলে আপনার তাপমাত্রা, যদি সামান্য তাপমাত্রা কিন্তু ফিলিংসটা বেড়ে যায়। এটা হচ্ছে নর্মালি আমার হিউমিডিটি যদি কম থাকে ফিলিংসটা একটু কম হয়। কিন্তু আমাদের গত কয়েক বছর ধরে আমাদের বাংলাদেশের অ্যাটমসফিয়ারে বিভিন্ন কারণে আমাদের এগ্রিকালচার ল্যান্ড ইউজ প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমরা শীতের সময় এক সময় আমাদের এখানে ধান হতো না, কিন্তু এখন ধান হয়। ধান মানে প্রচুর পানির প্রয়োজন হয়, পানি দিতে গেলে আমাদের এখানে হিউমিডিটি বেড়ে যাচ্ছে। হিউমিডিটি বেড়ে যাওয়া মানে আমার 30 ডিগ্রি টেম্পারেচারকে আমার মনে হচ্ছে 40 ডিগ্রি টেম্পারেচার। এই জিনিসগুলো কিন্তু বন্ধুরা আপনারা একটু পয়েন্ট করতে পারেন যে এই কারণে পাচ্ছে। এখন হচ্ছে যে আমাদের যদি আমরা যদি আপনার এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদেরকে বাংলাদেশ শুধু শহর না, গ্রামও আমরা যদি দেখি এখন আসলে আমাদের সেই ভেজিটেশন কাভারেজ আর নাই। আমরা আগে এক সময় আমাদের অনেক জঙ্গল ছিল, অনেক বড় বড় গাছপালা ছিল, জমিতে চৈত্র মাসে কৃষকরা কাজ করে ওখানে আশ্রয় নিতে পারতো। আপনি গ্রামে যান, কারো বাড়িতে সেই ছায়া দেওয়ার মতো কোনো গাছ খুঁজে পাবেন না। পানির একটা বিষয়, পানি, কারণ যেহেতু আমি 45 ডিগ্রি বা 40 ডিগ্রি টেম্পারেচারে লম্বা সময় ধরে থাকতেছি, তাহলে আমাকে পানিতে কত ডিগ্রি টেম্পারেচারের পানি আমাকে পান করতে হবে সেটা আমাদের নগর কর্তৃপক্ষকে, আমাদের গবেষকদের, সায়েন্টিস্টদেরকে আসলে বের করা দরকার। 40 ডিগ্রিতে যখন আমার রিক্সাওয়ালা 8 ঘন্টা রিক্সা চালাবে বা 4 ঘন্টা রিক্সা চালাবে, কত ডিগ্রি টেম্পারেচারও হলে উনি পানিটা খেয়ে নিজেকে স্বস্তি বোধ করতে পারবেন, সেই জায়গাগুলোতে আমাদের আসলে কাজ করার প্রয়োজন আছে। এখানে দুটোই গুরুত্বপূর্ণ জায়গা। একটা হচ্ছে আমাদের শেড থাকতে হবে, আরেকটা হচ্ছে আমাদের ওয়াটারের ব্যবস্থা থাকতে হবে। কিন্তু ঢাকা শহরে আপনি পানি খুঁজে পাবেন না, পানি কিনে খেতে হবে। সেই পানিটা কিন্তু আবার একজন রিক্সাওয়ালা এখন 20 টাকায় রিক্সা ভাড়া মেরে তাকে 20 টাকায় পানি খেতে হলে সেটা কিন্তু তার পক্ষে সম্ভব হয় না। সেক্ষেত্রে নগর কর্তৃপক্ষকে, ওয়াসাকে বা অন্যান্য যারা প্রতিষ্ঠান কাজ করে তাদেরকে এই জায়গায় খুব বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন যে আমাদের পানির সংস্থানটা আমরা কিভাবে করব। এবং পাশাপাশি হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় যে আপনার ওয়াটার শেডের আপনার ছায়ার জন্য ব্যবস্থা রাখার প্রয়োজন। আচ্ছা ভাইয়া, দুটো প্রসঙ্গ যখন শহর এবং গ্রামের দুটো প্রসঙ্গ চলেই আসলো, সেই ক্ষেত্রে যদি একটু জিজ্ঞেস করি যে শহর অঞ্চল এবং গ্রামের অঞ্চলের তাপমাত্রাটা কিন্তু অনেক সময় দেখা যায় ডিফারেন্ট হচ্ছে, এবং এইটার পেছনে অ্যাকচুয়াল কারণগুলো কি কি যেগুলো আমরা সলভ করতে পারি, আমরা মানুষরা সলভ করতে পারি? এটার পিছনে অ্যাকচুয়াল কারণ হচ্ছে প্রথমত হচ্ছে শহরে আমাদের আসলে ওয়াটার বডি নেই বললেই চলে এখন আর। গ্রামে মোটামুটি প্রতি বাড়িতে আপনার পুকুর পাবেন আপনি,
প্রতি বাড়িতে কিছু গাছপালা আছে। বাংলাদেশে আপনার যদি এখন দেখেন আপনি আমাদের 20% যদি ভেজিটেশন কাভারেজ থাকে, তার মধ্যে 10% দেখবেন মানুষের বাড়ির। কারণ প্রতিটা বাড়িতেই আপনার 2টো নারকেল গাছ, 5টা আম গাছ, 10টা লেবু গাছ, এরকম ধরে ধরে প্রতিটা বাড়ি মোটামুটি বাংলাদেশে বলা যায় এক একটা আমরা ছোটখাটো একটা বাগান। কিন্তু আমার শহরে সেটা নেই। আমার যখন এখানে প্রচুর পরিমাণে গাছপালা থাকবে, তখনই আমার এখানে কিন্তু টেম্পারেচার কমবে। কারণ আমার গাছপালার মধ্য দিয়ে পর্ষদন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমার এখানে অ্যাটমসফিয়ারে কিছু পানি আসবে, সেই পানির মধ্যে পানি তাপ অ্যাবজর্ব করবে। কিন্তু আমার এখানে শহরে সেই আমার ওয়াটার বডিজ নেই, আমার এখানে ওপেন স্পেস নেই। আপনি এখানে দেখবেন যে আমাদের টেম্পারেচার অ্যাবজর্ব করার জন্য যে সয়েল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, মাটি একটা উন্মুক্ত মাটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আপনি ঢাকা শহরের দিকে দেখেন, এখানে কোনো উন্মুক্ত মাটি নিজে আমার তাপমাত্রাকে অ্যাবজর্ব করবে, কিন্তু আপনি গ্রামে সেটা পাবেন। যে কারণে আমার যদি ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যদি 40 ডিগ্রি টেম্পারেচার থাকে, ঢাকায় আপনি ফিল করবেন 50 ডিগ্রি, কিন্তু আপনি কেরানীগঞ্জ যান, সেখানে আপনি ফিল করবেন হয়তো 35 ডিগ্রি বা 40 ডিগ্রি, অ্যাকচুয়ালটা হয়তো আপনি ফিল করবেন। তার পিছনে কারণ হচ্ছে যে আমার এখানে ওপেন স্পেস নেই, আমার এখানে গাছপালা নেই, আমার এখানে ওয়াটার বডিজ নেই, এবং যে কারণে শহরে হিট আইল্যান্ড তৈরি হচ্ছে একটা সুনির্দিষ্ট জায়গার মধ্যে, যেখানে প্রচুর পরিমাণ গাড়ি, বিশেষ করে আমাদের যেই ট্রাফিক কনজেশন এরিয়া যেগুলো আছে, আপনি যেমন এখানে আপনার গুলশানের মোড়ের মধ্যে এখানে অনেক লম্বা সময় গাড়ি আটকে থাকে, এই জায়গাগুলোতে। কারণ একদিকে আমার টেম্পারেচার, অন্যদিকে হচ্ছে আপনার এখানে আপনি পাচ্ছেন এখানে গাড়ি থেকে টেম্পারেচার প্রডিউস হচ্ছে, দুটো মিলিয়ে আপনি দীর্ঘ সময় ধরে দেখবেন, আপনি যখন স্যাটেলাইট ইমেজ দেখবেন এখানে লম্বা সময় লাল হয়ে আছে, তার মানে এখানে আপনার হিট আইল্যান্ড তৈরি হচ্ছে। অন্য জায়গায় যদি 40 ডিগ্রি হয়, এখানে আপনি কন্টিনিউসলি 45 ডিগ্রি করে পাচ্ছেন। আচ্ছা, খুব সুন্দর কিছু প্রসঙ্গ আসছিল এবং সেই প্রসঙ্গের উত্তরগুলো কিন্তু আমরা আজকে আমাদের অতিথির কাছ থেকে শুনতে পারছিলাম। এবং আমাদের অতিথির কাছে কিন্তু আরো কিছু প্রশ্ন আছে, তার ভেতর রয়েছে যে এই যে আমাদের আবহাওয়া দপ্তর বিভিন্ন ধরনের প্রেডিকশন যে দেয়, যে জলবায়ু নিয়ে যেরকম ঝড় হতে যাচ্ছে বা তাপমাত্রা অমুক দিন অমুক এত ডিগ্রি বাড়তে যাচ্ছে, এইটা অনেক সময় দেখা যায় যে যেটা প্রেডিক্ট করা হয় সেটা এক্স্যাক্টলি হয় না। সেক্ষেত্রে কিন্তু জনজীবন হুমকির মুখে পড়ে যায় বা বিপদের মুখে পড়ে যায়। তো সেইটা নিয়ে যদি আপনি আপনার জায়গা থেকে কিছু বলতেন। আবহাওয়া অধিদপ্তর যেগুলো আপনার ওনারা আগাম পূর্বাভাস দিচ্ছে, একেবারেই যে আমাদের এখানে হচ্ছে না তা নয়। কিন্তু বিষয়টা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর কিন্তু একেবারে লোকেশন স্পেসিফিক বলতে পারে না, অনেকগুলো লিমিটেশন আছে এখানে। আরেকটা হচ্ছে আপনার গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান যেটা ন্যাশন ওয়াইড কাজ করছে, তারা যদি আপনার সুনির্দিষ্টভাবে বলে ঢাকা শহরের অমুক জায়গার মধ্যে শুধু এই ক্ষতিটা হবে, কিন্তু আবহাওয়া এমন একটা জিনিস, এটা কিন্তু আসলে একটা জায়গায় অ্যাস্থেটিক থাকছে না। যেমন আমরা আমাজনে গাছ কাটছে, আমরা এখান থেকে বসে চিন্তা করতে হচ্ছে, কারণ আমাজনে 10,000 একর গাছ কেটে ফেলছে ব্রাজিল সরকার কনফারেন্স পার্টি করার জন্য, এবং সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে, কারণ ওখানে যেই অক্সিজেনটা প্রডিউস হয় সেটা কিন্তু আমিও পাই। দ্যাট মিনস এখানে কিন্তু এটা একেবারেই আপনার বলা যাবে না যে গুলশান মোড়ের মধ্যে ওই সময় গিয়ে এতক্ষণ ধরে এটা থাকবে। তার জন্য আসলে আরো আপনার হাইলি সাইন্টিফিক স্টাডি দরকার, অনেক অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার, যেটা আমাদের মতো দেশে হয়তো সম্ভব নয়। কিন্তু একেবারে যে ভুল হচ্ছে সেটা নয়, কিন্তু কিছুটা হয়। এবং আরেকটা বিষয় আমি সম্প্রতি লক্ষ্য করে দেখছি, আপনার আবহাওয়া অধিদপ্তরের তথ্যটাকে যেহেতু মিডিয়ার মধ্য দিয়ে, ধরেন আপনাদের মতো রেডিও, টেলিভিশন, পত্রিকার মধ্য দিয়ে মাস পিপলের কাছে যাচ্ছে, এবং সেখানে মাঝে মাঝে ভুল ইন্টারপ্রিটেশন হয়। যেমন আবহাওয়া অধিদপ্তর বলছে, সম্প্রতি একটা ইয়ে নিয়ে আমি আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, যে ওনারা বলেছেন যে আগামী 3 থেকে 5 দিন ধরে আমাদের হিট ওয়েভ হতে পারে। সেটা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পত্রিকা বলে দিছে যে 15 থেকে 20 দিন ধরে টানা এখানে হিট ওয়েভ থাকবে। কিন্তু আবহাওয়া অধিদপ্তর সেই কথাটা বলে না, সেখানে ভুল ইন্টারপ্রিটেশন। কারণ এদিক থেকে যারা নিউজ করছেন তাদের একটা বড় ধরনের গুরুত্ব আছে, যে আবহাওয়া অধিদপ্তর আসলে সুনির্দিষ্টভাবে কোন তথ্যটা দিয়েছেন। কারণ আমরা নিউজকে বড় করার জন্য, এবং এখন একটা ভাইরাল রোগে ভুগি আমরা যদি একটু যদি কারো একটা দোষ দিয়ে বা মানুষকে আতঙ্কের মধ্যে ফেলতে পারি, আমাদের বিষয়টা ভাইরাল হয়ে যায়। আমরা সেই চেষ্টাগুলো মনে হয় করছি, সম্প্রতি কয়েকটা নিউজ দেখে আমার সেটা মনে হয়েছে। কিন্তু আমরা আবহাওয়া অধিদপ্তরকে দোষ দিতে পারবো না, আবার একেবারে বলতেও পারবো না ওনারা 100% অ্যাকুরেট বলতে পারেন, কারণ এখানে অনেক কিছু ক্লাইমেটের আমরা টেম্পারেচার দেখতেছি, আমি যেটা বললাম হিউমিডিটিটা আমরা দেখছি না, আমরা এখানে উইন্ড স্পিডার দেখছি না, আমার বাতাস কোন দিক থেকে আসতেছে, কোন দিকে বাতাসটা যাবে, এবং বাতাস কিন্তু এখন আজকে বাতাসটা কোন দিক থেকে আসতেছে, এই জিনিসগুলোকে আসলে বিবেচনা করে আমাদের একটা লোকেশন স্পেসিফিক আমাদের যদি আর্লি ওয়ার্নিং সিস্টেম ডেভেলপ করতে পারি, সেটা ওয়েদার ডিপার্টমেন্ট
করুক বা অন্য কেউ করুক, তাহলে হয়তো আরো অথেন্টিক ইনফরমেশন দেওয়া সম্ভব হবে। যদি আমরা কৃষি নিয়ে কিছু কথাবার্তা হচ্ছিল ভাইয়ের সাথে যে কৃষি জমিতে ধান অনেক হচ্ছে, পানি অনেক দরকার হচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি একটু বলি যে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা হচ্ছে এখন অনেক বেশি হাইপড বলা যায়, এআই যেটাকে বলা যেতে পারে, এবং ডাটা এনালাইটিক্স যেটাকে বলে, যেটা ভবিষ্যতের আবহাওয়া পূর্বাভাসে মানে আসলে কতটা ইম্প্যাক্টফুল, বা আমরা কি টেকনোলজিটাকে ওই জায়গায় রিচ করতে পেরেছি কিনা, আমরা কি সেইটার সুবিধা যতটা পাওয়া উচিত আমরা কি পাচ্ছি? হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আসলে মূলত প্রিসিশন এগ্রিকালচার বলি আমরা, যারা ক্লাইমেট নিয়ে কাজ করি তারা বলছে প্রিসিশন এগ্রিকালচার। প্রিসিশন এগ্রিকালচার বাংলাদেশের মতো আসলে দেশে আমি বলবো কখনোই সম্ভব হবে না। তার কারণ হচ্ছে এর পিছনে যে পরিমাণ আপনার ইনভেস্টমেন্ট, আমি একটু আগে একটা রিপোর্ট দেখছিলাম, ব্রাজিলে 3,000 মানুষকে খাওয়ানোর জন্য সয়েললেস ফার্মিং করা হচ্ছে, যেটা এলইডি লাইট দিয়ে, এবং সেখানে কোনো মাটি থাকবে না, মাটি নেই, ওনার এলইডি লাইট দিয়ে সেখানে প্রোডাকশানে দেওয়া হচ্ছে, বেসিক্যালি আরবান ফার্মিং এর জন্য। কিন্তু এখন এটার জন্য আপনারা দেখবেন যে বাংলাদেশে অনেকে আরবান ফার্মিং করে, শখের বসে করে, কর্তৃকে দেখা যাচ্ছে উনি পুরো বছর জুড়ে 50,000 টাকা খরচ করে উনি 5টা আম পান। তো এখন এটা ক্লাইমেট স্মার্ট ফার্মিং। কিন্তু এখন আমি যদি একজন কৃষককে প্র্যাকটিক্যাল বলি, না আমাদের দেশের আমি যদি জন্য। কৃষককে বলি, যেমন আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাকে স্যাটেলাইট ইমেজকে ব্যবহার করতে হবে, আমার এখানে অথেন্টিক ক্লাইমেট ইনফরমেশন প্রয়োজন আছে, আমার মেশিন লার্নিং জানতে হবে। এখন আমার ফার্মারের পক্ষে সেটা সম্ভব নয়, এবং একটা 5 একরের জমিতে চাষ করতে গিয়ে 10 জন সায়েন্টিস্টকে সেখানে ইনভলভ করতে হবে। তো এখানে প্রিসিশন ফার্মিংটা আসলে সম্ভব না। আমাদেরকে চিন্তা করতে হবে আসলে অ্যাডাপ্টেশন ফার্মিংয়ে, যে আমরা অ্যাডাপ্টেশন কিভাবে করব, আমাদের টলারেন্ট ভ্যারাইটি আমরা কিভাবে করব। আরেকটা বিষয় হচ্ছে, যেমন ধরেন আমরা এবার কিন্তু মার্চেই, গত বছর এপ্রিল থেকে হিটওয়েভ শুরু হয়েছে, এবার কিন্তু মার্চে হিটওয়েভ চলে আসছে। এবং গত বছরের যে বিষয়টা ছিল, আমাদের ডিসেম্বরের দিকে টেম্পারেচার প্রচুর কম ছিল, আবার আমরা এপ্রিলে গিয়ে আমরা পেয়েছিলাম প্রচুর পরিমাণে হিটওয়েভ পেয়েছি, 40 ডিগ্রি টেম্পারেচার উঠে গেছে। প্রচন্ড, আমি তো এবং টিকতেই পারছিলাম গত না। বছর আমের ফলন সবচেয়ে কম হয়েছে বাংলাদেশে, গত 50-60 বছরের মধ্যে আমের ফলন সবচেয়ে কম ছিল। কারণ এখন এখানেই আপনার দীর্ঘমেয়াদী আর্লি ওয়ার্নিং সিস্টেম ডেভেলপ করার জন্য আসলে আমাদের প্রিসিশন ফার্মিংয়ে যাওয়ার প্রয়োজন নেই। কারণ আমাদের এখন যেহেতু আমরা জানুয়ারি থেকে আমরা জানি আমাদের মার্চের মাঝামাঝিতে এখানে গ্লোবাল যে আপনার লানিনা যেহেতু ফর্ম করে ফেলছে, এবং লানিনা অলরেডি অগ্রসর হচ্ছে, আমরা জানুয়ারি থেকে জানি আমার এখানে কি হতে যাচ্ছে, এবং ইভেন আরও আগে থেকে অক্টোবর থেকে। আমি সম্ভবত আমার ফেসবুকে অক্টোবরে প্রথম লিখেছিলাম যে বাংলাদেশের মার্চের মাঝামাঝি থেকে শুরু হবে হিটওয়েভ। তাহলে এখানে আমাদের ফার্মিং ডিপার্টমেন্টগুলো যেগুলো আছে গভর্নমেন্টের, আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট, আমাদের ক্লাইমেট ডিপার্টমেন্ট অনেকেই আছেন, ওনারা যদি এই ইনফরমেশনগুলোকে গ্লোবালি আমাদের কি হচ্ছে আসলেই, সেটাকে নিয়েও যদি আমরা একটা আর্লি ওয়ার্নিং সিস্টেম ডেভেলপ করে, আমাদের আম এখন বাংলাদেশে, যেহেতু আপনি এগ্রিকালচার কথা বলছেন, আমি আমের একটা এক্সাম্পল দিয়েছি, আমরা আম নিয়ে এটা কাজ করেছিলাম গত বছর। আপনার আমের নর্মালি তার ফলন আসার জন্য ডিসেম্বর জানুয়ারির দিকে আমাদের টেম্পারেচার থাকতে হবে 18 থেকে 22 ডিগ্রির মধ্যে, তার নিচে চলে গেলে কিন্তু আমের মুকুল আসবে না। তাহলে আমরা যদি আগে থেকে জানি যে আমাদের ডিসেম্বরে আসলে টেম্পারেচার কেমন থাকতে পারে, এবং ফার্মারদেরকে যদি অ্যাডাপ্ট করার জন্য সেই অনুযায়ী আমরা ডিসিশন সাপোর্ট দিতে পারি, আবার আমরা যে মার্চ থেকে যে আমার টেম্পারেচার এবার বেড়ে গেছে, তার মানে এবারও আম কিন্তু সেভাবে আসলে হবে না। তাহলে আমরা নর্মালি আমার মার্চ থেকে আমের জন্য কৃষক কী ধরনের আপনার অ্যাডাপ্টেশন প্ল্যান দরকার, তার কী ধরনের অ্যাক্টিভিটি নেওয়া দরকার, সেটা যদি আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট যদি দিতে পারতো, তাহলে আমের ফলনটা আমার মনে হয় না এতটা ফল করতো। কিন্তু দুঃখজনক হলো সত্যি, আমাদের ওয়েদার ডিপার্টমেন্ট হয়তো বলছে, সেটা অন্য ডিপার্টমেন্ট এটাকে আসলে গুরুত্বপূর্ণ মনে করছে না। এবং এই গুরুত্বপূর্ণ মনে না করার কারণে আমাদের হাজার হাজার হেক্টর জমি ধান ফুড়ে যাচ্ছে হিটওয়েভের কারণে। আমি আগেও বলছিলাম যে আমাদের যদি আমরা চুয়াডাঙ্গাতে কখন হিটওয়েভ তৈরি হতে পারে, তখন ওখানে আমার ধান আছে কিনা, এবং সেখানে মাটির আর্দ্রতা কেমন, কত আর্দ্রতা থাকলে এবং কত টেম্পারেচার হলে আমার জমিতে আগুন লেগে যেতে পারে, আমরা যদি সেই সিস্টেমগুলো ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের এগ্রিকালচার আসলে হিটওয়েভে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না, আমাদের আম ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না। এখানে হলো আমাদের কোঅর্ডিনেশনের অভাব। আসলেই আমরা এক প্রতিষ্ঠানের তথ্যকে আরেক প্রতিষ্ঠান বিশ্বাস করি না, আমরা গভর্নমেন্টের তথ্যকে আমরা মাস পিপল বিশ্বাস করি না, আবার আমরা যারা সিভিল সোসাইটি থেকে বা আমরা প্রাইভেট সেক্টর থেকে কাজ করি তাদেরকে গভর্নমেন্ট বিশ্বাস করে না। এই যে অবিশ্বাসের যে জায়গাটা আমাদের তৈরি হয়ে আছে সবার মধ্যে, এটাকে আসলে আমাদের কমাতে হবে, দেন একটা ইন্টিগ্রেটেড প্ল্যানিং করা সম্ভব। এবং আমরা এখানে বলছি, আমরা কানাডা থেকে আমাদের মোস্তফা কামাল নামে একজন দেয়, সেটাকে আমাদের অনেকেই বিশ্বাস করে, কিন্তু আমাদের ওয়েদার ডিপার্টমেন্টটাকে বিশ্বাস করে না। আবার আমরা যারা বাংলাদেশ থেকে বলি, যেহেতু আমরা দেশে বসে কাজ করি, আমাদেরকে বিশ্বাস করে না, কানাডা আমেরিকায় বসে বললে বিশ্বাস করে। তো দেয়ার ইজ সামথিং রং।
ভাইয়া এইবার যদি একটু প্র্যাকটিক্যাল ফ্যাক্টে আসি, যে ঘরের ভেতরের তাপমাত্রা এবং ঘরের বাইরের তাপমাত্রা দেখা যায় যে কোনো বাসায় অনেক বেশি থাকে, কোনো বাসায় অনেক অনেক প্রিভিলেজড বাসাগুলোতে অনেক সময় অনেক কম থাকে। এইটা আসলে সর্বসাধারণের জন্য তারা কি কি পদক্ষেপ নিতে পারে, যে পদক্ষেপ নিলে তারা ঘরের ভেতর সেফ থাকতে পারে এবং ঘরের বাইরেও যখন যাবে তখন যাতে তারা হিট স্ট্রোকের মতন ভয়াবহ জিনিসগুলোর মুখোমুখি না হয়? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে ভেন্টিলেশন, এটা গুরুত্বপূর্ণ। আর আমরা বাংলাদেশে বিশেষ করে 91 ঘূর্ণিঝড়ের পরবর্তীতে সামহাও বাংলাদেশের আপনি গ্রাম এলাকাগুলোতে যাবেন, আমাদের টিন এত বেশি প্রমোট হয়েছে। এটা জানি না আমাদের গভর্নমেন্ট কেন এই ধরনের একটা পলিসি নিয়ে টিনকে এভাবে প্রমোট করলো। টিন প্রচুর পরিমাণে আপনার টেম্পারেচারকে ধরে রাখে এবং অ্যাটমসফিয়ারকে প্রচুর পরিমাণে উত্তপ্ত করে, কিন্তু আমাদের বাংলাদেশে অনেকগুলো ডেওটিন প্রমোট হয়েছে। বাংলাদেশে এমন কোনো বাড়ি এক সময় ছিল না ডেওটিন নাই। আবার সেটা এই দশকে এসে গত 0 দশক থেকে শুরু করে আমরা কনভার্ট হয়ে গেছি ইটে। তার মানে আমাদের যাদের একটু সামান্য কিছু সামর্থ্য আছে তারা ইটে চলে গেছে এবং এটা নিয়ে অনেক ধরনের প্রবলেম আমরা ক্রিয়েট করতেছি। কিন্তু আপনি যদি মাটির, বিশেষ করে গ্রামের জন্য আপনি মাটির ঘরগুলোতে, রাজশাহীদের সাঁওতালদের ঘরে যান, আপনি দেখেন বাইরের টেম্পারেচার 40 হলে তার ঘরের ভিতরে টেম্পারেচার ভীষণ আরামের, কিন্তু এটাকে নাতিশীতোষ্ণ পরিবেশ তৈরি করতেছে। আর শহরের ক্ষেত্রে আপনার আমরা অনেকগুলো বিল্ডিং দেখবেন, বিশেষ করে আমরা যে প্রথম আলো যে বিল্ডিং কারওয়ান বাজারে, আপনি ওখানে দাঁড়াতে পারবেন না সামনে। ওই সাইডে হচ্ছে আপনার এশিয়া ব্যাংকের, এই সাইডে হচ্ছে আপনার প্রথম আলোর বিল্ডিং, গ্লাস দিয়ে এমন ওখানে আপনি, আমার মনে হয় কোনো মাছ যদি ধরে রাখা হয় এখন গিয়ে মাছ পড়ে যাবে। তাহলে এই যে আমাদের নগরে যারা অনুমোদন দিচ্ছে তাদেরকে এই জিনিসগুলো বাবার প্রয়োজন ছিল, আসলে বাবা হয়নি, এবং যে কারণে আমাদের আমরা এসি ব্যবহার বাড়াতে হচ্ছে। আর ঢাকা শহরে আপনি আরেকটা দেখবেন যেখানে কোথাও কোনো ভেন্টিলেশন নাই, আপনার বড় বড় বিল্ডিং, একটা বিল্ডিং এর সাথে আরেকটা মাঝখানে কোনো ফাঁকা জায়গায় রাখা হয়নি। তুলনামূলকভাবে আপনি যখন স্লাম এরিয়াগুলোতে যাবেন বা লোয়ার ইনকাম এলাকাগুলোতে যাবেন, তখন দেখবেন আপনি আদাবরের দিকে যান ইয়েতে, আপনি দেখবেন যে ওখানে কিন্তু অনেকটা আপনার কাম এন্ড কোয়াইট একটা শীতল পরিবেশ বিরাজ করে। তার কারণ হচ্ছে ওখানে ঘরগুলো ভেন্টিলেশন আছে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে আমাদের ভেন্টিলেশন। আর সর্বোপরি আবার যেতে হবে যে আমাদের আসলেই আপনার এই গ্রিন কাভারেজ বাড়াতে হবে, এটা না হলে কখনোই সম্ভব না। আচ্ছা ভাইয়া, যখন এই বিষয়টা আসলো যে টিনের চালের একটা বিষয় আসলো, যেখানে এরা হচ্ছে খুব বেশি মাত্রায় তাপ ধরে রাখে এবং এটা ক্ষতিকর মানুষের জন্য, হিট স্ট্রোক কিন্তু খুব তাড়াতাড়ি হতে পারে এরকম একটা পরিবেশে। তো সেখান থেকে আমার আরেকটা প্রসঙ্গ আমার মাথায় এলো যে ইউক্যালিপটাস যে গাছটা, এইটাও কিন্তু ভীষণভাবে প্রমোট করা হয়েছে। এইটা নিয়ে যদি ভাইয়া একটু বলতেন, কারণ আপনি জানেন যে ইউক্যালিপটাস গাছ আমাদের প্রকৃতির জন্য এবং আমাদের দেশের জন্য কতটা ক্ষতি করেছে। এখন এটা নিয়ে আসলে ডিবেট আছে। এখন আমি মনে হয় পুরো ডিবেটে না গিয়ে আমি শুধু একটা এক্সাম্পল দেব। ইউক্যালিপটাস বাংলাদেশে যখন শুরু করা হয় তখন বাংলাদেশে একমাত্র স্বয়ং সম্পূর্ণ ফরেস্ট নিয়ে প্রথম পড়ানো প্রতিষ্ঠান হচ্ছে চিটাগংয়ের ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। ওনারা সর্বপ্রথম ইউক্যালিপটাস পুরো ইনস্টিটিউটে লাগিয়ে ওনারা পরিবেশ পদক পেয়েছেন এবং পরবর্তীতে যখন এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তখন কেটে আবার পরিবেশ পদক পেয়েছেন। তো এই যে বিষয়টা, তার মানে ওনারা যেহেতু কেটেছেন, দেয়ার ইজ সামথিং রং। আবার ওনারা যেহেতু লাগিয়েছেন, সেখানে হয়তো গভর্নমেন্টের পলিসি ছিল। সো আমার মনে হচ্ছে আমি ওই ডিবিটে না যে এই এক্সাম্পল দিয়ে আপনি বুঝতে পারবেন যে কোনো একটা প্রবলেম আছে যেটা আসলে আমাদের পলিসি মেকারদেরকে এবং সায়েন্টিস্টদেরকে যারা ফরেস্ট নিয়ে কাজ করেন তাদেরকে সলিউশন করতে হবে। এটা কিন্তু খুব কনসার্নের বিষয় যে এই যে একদিকে তো এমনিতেই আমরা কোনোভাবেই তাপমাত্রাটা কমাতে পারছি না, মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে, ইনকাম করতে পারছে না, অনেকে মারাও যাচ্ছে দেখা যায়। আমাদের অভিজ্ঞতা যেটা বলে, মূলত যদি অভিজ্ঞতাকে একটু শেয়ার করি, আমি অভিজ্ঞতা যেটা বলে ইউক্যালিপটাস প্রথমত হচ্ছে, কারণ ইউক্যালিপটাসের পত্ররন্ধ্র নেই বললেই চলে, অনেকটা প্লেন দেখতে পাবেন। পত্ররন্ধ্র না থাকলে সেই পাতা থেকে কোনো প্রসাদন তেমন একটা হয় না, প্রসাদন না হলে অ্যাটমসফিয়ারকে আপনার সে উত্তপ্ত করে ফেলবে আরো। এবং আমি যতদূর জানি ইউক্যালিপটাস গাছ যেখানে হয় তার আশেপাশে কিন্তু অন্যান্য গাছও ভীষণ মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়। মানে সেই গাছটা তো আমাদের উপকার কতটুকু করছে তার থেকে বেশি আসলে মানে কাঠের বাইরে যদি বলি, অন্যান্য গাছ যারা অ্যাকচুয়ালি আমাদেরকে অক্সিজেন দিচ্ছে এবং অন্য ফল দিচ্ছে, তাদেরকে কিন্তু তাদের বিকাশে কিন্তু বাধাগ্রস্ত করছে। এটাও কিন্তু তাপদাহ বাড়ায় একটা মানে প্রভাব ফেলছে বলে আমার মনে হয়। আপনার কি মনে হয় ভাই? শুধু আমি ইউক্যালিপটাস না, আমাদের এখানে প্রচুর পরিমাণে আমাদের যেটাকে আমরা বলি এক্সোটিক স্পেসিস, যেমন ধরেন আপনি গত কয়েক বছর দেখবেন বাংলাদেশের নারিকেল নেই বললেই
চলে। আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম, আমাদের গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল আমরা তাইওয়ানের নারিকেল, আমরা থাইল্যান্ডের নারিকেল গাছ এখানে প্রমোট করব, আমরা করেছি এবং এটা দ্রুত সময়ে আমাদেরকে ফলন দিচ্ছে, 6 মাসে ফলন দেয়, 1 মাসে 1 বছরে ফলন দেয়। আমরা লাগিয়ে আমাদের লোকাল যেই নারকেল গাছ ছিল, বাংলাদেশে গ্রামে এমন কোনো বাড়ি নেই যেখানে 2-4টা নারকেল গাছ ছিল না, নিজেরা খেয়ে শহরের মানুষের জন্য বিক্রি করতে পারতো। যে আমার বাড়িতে যদি আমি বলি 50টার মতো নারকেল গাছ, আমাকে নারকেল কিনে খেতে হচ্ছে। তাহলে এই যে আমরা কখনো এটা নিয়ে কোনো গবেষণা করার প্রয়োজন মনে করিনি, আমি যে বাইরের একটা স্পিসিস আনবো, আমার বাংলাদেশের মাটি, বাংলাদেশের আবহাওয়া, আমাদের যে সিজন, সেটা আসলেই কতটুকু সুইটেবল, আমাদের সেই সুইটেবিলিটি আমাদের দেখার প্রয়োজন ছিল। কিন্তু আমরা গভর্নমেন্ট প্রমোট করছে, আমাদের আপনাদের মিডিয়ার লোকজনও প্রমোট করেন, ওনারা কোনো এক জায়গায় যদি দেখেন যে ঢাকা শহরে একটা বাড়িতে একটা আম গাছে 3টা আম হয়েছে, ওনারা সেটাকে বিশাল রিপোর্ট করতেছেন যে আম দিয়ে তো সারা দুনিয়াকে ভরিয়ে ফেলছেন অমুক লোকে, এবং দেখা গেছে এটা দেখে দেখে আবার কিছু মানুষ এটার পেছনে দৌড়াই বেড়াচ্ছে। কিন্তু আসলে এটার কস্ট বেনিফিট কখনো আমরা মানুষকে বলছি না। মাঝখানে আমাদের ব্রাহ্মা গরু নিয়ে আমরা দেখলাম যে ব্রাহ্মা গরু আমরা বাংলাদেশে প্রমোট করব, এটা নিয়ে অনেকগুলো একদম বাংলাদেশের লিডিং লেভেলের টিভি চ্যানেলও এটা নিয়ে কথা বলা শুরু করলো, কিন্তু পরবর্তীতে হয় নাই সামহাও। তো এই জিনিসগুলো আসলে অনেকগুলো বিতর্কিত ইস্যু, কারণ হচ্ছে এখানে আমাদের কোনো কিছু তো আমাদের গভর্নমেন্টের পলিসির বাইরে। ইউক্যালিপটাস নিয়ে বাংলাদেশে প্রজেক্ট হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, তাহলে সেখানে এখন আমরা কথা বলা মানে হচ্ছে এটা হাইলি সাইন্টিফিক এভিডেন্স সামনে নিয়ে আসা দরকার, একটা অভিজ্ঞতার জায়গা থেকে। শুধু আমি একটা এক্সাম্পলে দিলাম যে আপনার একটা প্রতিষ্ঠান যারা বাংলাদেশে ফরেস্ট নিয়ে একদম কমপ্লিট প্রতিষ্ঠান, তারা একবার লাগিয়ে অ্যাওয়ার্ড পেয়েছে, আবার একবার কেটে অ্যাওয়ার্ড পেয়েছে। এই এক্সাম্পলটা মনে হয় আমাদের পলিসি মেকার এবং সাইন্টিস্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে তারা এটাকে এক্সাম্পল নিয়ে সামনে চিন্তা করতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু চলে আসলো এবং ডিসকাশনও সেই প্রেক্ষিতে চলে আসলো। এবং আমার বন্ধুদের জন্য আরেকটু করে জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঢাকা FM 90.4 এর স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে কল ইন লাইভ শো হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। আর এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট এবং অ্যাকাউন্টেবিলিটি CEA টিমের পক্ষ থেকে। তো ভাইয়ের কাছে আবারও আসছি আরও কিছু প্রসঙ্গ নিয়ে, যে এই গাছের কিছু প্রভাব রয়েছে, সরকারের কিছু পলিসি রয়েছে, এবং পলিসির বিষয়ে যদি একটু আসি, যে নীতিগুলো তো রয়েছে, নীতি কি শুধু নীতিতেই রয়েছে নাকি নথিবদ্ধ হয়ে শুধু সেগুলো প্র্যাকটিক্যালি কাজ করছে না? এই নিয়ে আসলে ভাইয়ার নীতি একেবারে যে কাজ করছে না তা নয়। প্রথমত হচ্ছে বাংলাদেশে এ যাবৎকালে আপনার অনেকগুলা নীতি হয়, আইনগুলো ডিফারেন্ট, আইনগুলো আমাদের একেবারে আইন প্রণেতারা তৈরি করেন, কিন্তু আমাদের যে নীতি অথবা আমাদের যে কৌশল যেটাকে আমরা বলি, এই দুটো আমার অভিজ্ঞতা থেকে বলছে যে বাংলাদেশে কখনো আমরা নিজস্ব অর্থায়নে করিনি। আমাদের কোনো একটা পানি নিয়ে আমাদের একটা নীতি তৈরি করতে হবে, কোনো না কোনো একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা বাইরে থেকে আমাদেরকে বলছে যেটা করতে হবে, আমরা করছি। আমাদের ফরেস্ট নিয়ে আমাদের নীতি করতে হবে, আমরা করছি। আমাদের ক্লাইমেট নিয়ে নীতি করতে হবে, আমরা করছি। এবং এখানে যখন আমরা নিজেরা নিজেদের ইনভলভমেন্ট রেখে আমরা নিজেদের অর্থায়নে না করব, তখন কারো না কারো পারপাস সার্ভ করতে হয়, আমার অভিজ্ঞতা যেটা আমাকে বলে। সো আমরা কোথাও না কোথাও পারপাস সার্ভ করছি। এবং এখানে হয়তো মাস পিপল আপনার জানে না, যেমন বিগত যে সরকার, আওয়ামী লীগ সরকার 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা করেছে, আমাদের এগ্রিকালচার পলিসিতে কোথাও আমরা বলি নাই কোথাও আমরা জিওএমও প্রমোট করতে পারবো বা করব। কিন্তু 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা কৃষি অংশে ছোট্ট করে আমরা লিখেছি ক্লাইমেট স্মার্ট ফার্মিং হিসেবে জিওএমও প্রমোট করা যাবে। এবং এটা নিয়ে আমরা জিএমও নিয়ে বাংলাদেশে আপনার একটা হচ্ছে আমরা জিএমওর বিরুদ্ধে কথা বলে সবাই, কারণ আমাদের লোকাল ভ্যারাইটি অলরেডি আমরা হারিয়ে ফেলছি, লোকাল ভ্যারাইটিগুলো নেই, আমরা হাইব্রিডের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি, যার কারণে আমাদের অধিক রাসায়নিক সার, অধিক কীটনাশকের উপরে আমরা ডিপেন্ডেন্ট এখন। সেখান থেকে আমরা আবার চলে যেতে হচ্ছে জিএমওতে। আমরা জিএমও বিটি বেগুন নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের এখন মাননীয় উপদেষ্টা ফরিদা আপা উনিও আন্দোলন করেছিলেন, কিন্তু গভর্নমেন্ট কারোর সাথে আলোচনা না করে হঠাৎ করে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা আমাদের এগ্রিকালচার পলিসির সাথে কমপ্লিটলি কনফ্লিক্ট করে, যে মাঝখানে ছোট্ট করে একটা লাইন নিয়ে আসছে। এই লাইনটা ধরেন আপনি আমি না পড়লে আমি জানবো না, আমার ফার্মার জানবে না, কিন্তু যেহেতু আপনার ওই 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যাদের ইন্টারেস্ট আছে, সেই কিন্তু ওই লাইনটাকে এখানে অ্যাড করিয়েছে এবং সেটাকে বাস্তবায়ন করাচ্ছে গভর্নমেন্টকে সামহাও। কিন্তু আপনি আমি পড়ি নেই, ফার্মার জানে না, কেউ জানে না, এবং কোনো স্টেক হোল্ডারের সাথে কোনো আলোচনা নেই। সো নীতিগুলা যে একেবারে বাস্তবায়ন হচ্ছে না তা আমি বলবো না। নীতিগুলো হয়তো আপনি আমি জানি না,
আপনি কিন্তু আমাদের এই জানানো যে হয়নি। আমরা জানছি না, জানানো হচ্ছে না, বা এই জানানোর দায়িত্বটা বা উদ্যোগটাই বা কাদের? এটা অবশ্যই সরকারের, এক্স্যাক্টলি। এটা অবশ্যই সরকারের, কিন্তু সরকার যখন আমরা বলি যে ফ্যাসিবাদ, যে সরকার যখন ফ্যাসিবাদ হয়ে যায় তখন সামহাও সবকিছুকে নিজের মতো করে তৈরি করতে চাই এবং নিজে কোথাও না কোথাও থেকে করাপশনের মধ্য দিয়ে নিজের সবকিছুকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এটা আমরা অতীতে দেখছি। সো এই জায়গা থেকে আপনার নীতি বাস্তবায়ন হচ্ছে, হচ্ছে না তা না, কিন্তু কারো না কারো ইন্টারেস্টে বাস্তবায়ন হচ্ছে। এটা একটা ফ্যাক্ট কিন্তু। হ্যাঁ, প্রসঙ্গ যখন অনেকগুলোই আসলো, এখন যদি আমাদের সাধারণ সর্বসাধারণ মানুষের জায়গা থেকে চিন্তা করি যে আমরা হয়তো অনেকেই অনেক বড় বড় জায়গায় গিয়ে সেই জিনিসগুলো চেঞ্জ করতে পারছি না, বা এটা অনেক সময় সাপেক্ষ। আমরা যেটা পারি আমাদের জায়গা থেকে কিছু স্টেপ নিতে পারি যাতে আমরা সুরক্ষিত থাকি, আমাদের পরিবার, আমাদের চারপাশ, এবং যেই বোবা প্রাণীগুলো মানে তাপদাহে যে আমরা কষ্ট পাচ্ছি তা নয় কিন্তু বন্ধুরা, এই যে পশু পাখি প্রাণীরা আছে আমাদের চারপাশে, ওরাও কিন্তু প্রচন্ডভাবে কষ্ট পায়। তো সেই জায়গাটা থেকে আমরা কিভাবে কি কি স্টেপ নিতে পারি যেটা আমরা খুব সহজ, যে মানুষটা রিক্সা চালায় সেও যাতে নিতে পারে এবং সুরক্ষিত রাখতে পারে আমাদের পরিবেশটাকে? পরিবেশ সুরক্ষিত রাখা এটা আসলে একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এটা কিন্তু একভাবে সম্ভব নয়। বর্তমান সরকারে কিছু উদ্যোগ নিচ্ছে, কিন্তু সবকিছু আসলে বাস্তবায়ন করা কখনোই সম্ভব হবে না। কারণ এখানে হচ্ছে আমাদের এনভায়রনমেন্টকে ঠিক রাখার জন্য দায়িত্ব সকলের, এককভাবে গভর্নমেন্টের দায়িত্ব নাই। বাংলাদেশ ছোট একটি দেশ, মানুষ অনেক বেশি, 20 কোটি মানুষের বর বাংলাদেশকে সইতে হচ্ছে। এটা একটা বড় ধরনের গভর্নমেন্ট যখন সরকারে যখন যায় কেউ বা কোনো একটা চেয়ারে যখন বসেন, তাকে কিন্তু মাস পিপলের একজনকে নিয়ে ভাবলে হবে না, তাকে ভাবতে হয় এখানকে সবাইকে নিয়ে, শুধু রিক্সাওয়ালাকে নিয়ে বা শুধু কৃষককে নিয়ে অথবা শুধু ব্যবসায়ীকে নিয়ে এককভাবে কাউকে নিয়ে ভাবতে পারে না। তা গভর্নমেন্টকে ভাবতে হয় আপনার সকলকে নিয়ে। এবং সেখানে গভর্নমেন্ট হচ্ছে মেজরিটির জন্য, আসলে গভর্নমেন্ট মাইনরিটির জন্য না। মাইনরিটির ইন্টারেস্টকে গভর্নমেন্ট কখনো সার্ভ করেনি এবং করবে না, কারণ গভর্নমেন্ট হচ্ছে মেজরিটি কি চাই তার প্রতি। মেজরিটি যদি চাই আমার খাল ধ্বংস করে ফেলবো, তাহলে গভর্নমেন্ট সেটাই সে হ্যাঁ বলবে, কারণ সেখানে মাইনরিটি যে আপনার কষ্ট পাচ্ছে। জেলে আছে, গভর্নমেন্ট সেটা নিয়ে আসলে ভাববে না, সেটা ভাবার প্রয়োজন গভর্নমেন্ট কখনো মনে করে না। কিন্তু তারা কি আমাদের জন্য ম্যাটার না? তারা কি আমাদের সোসাইটির অংশ না? হ্যাঁ, সোসাইটির অংশ, কিন্তু ওই যে গভর্নমেন্ট টিকে থাকে মেজরিটিকে নিয়ে। গভর্নমেন্ট টিকে থাকছে, আপনার গভর্নমেন্ট চাইলেই আমাদের বুড়িগঙ্গাকে মুক্ত করতে পারতো, কিন্তু যেহেতু এখানে মেজরিটি পলিউশন করতেছে, গভর্নমেন্ট মেজরিটির ট্যাক্স নিয়ে চলে। কারণ আমি আপনি কয় টাকা ট্যাক্স দিই, কিন্তু ইন্ডাস্ট্রি অনেক টাকা ট্যাক্স দেয়। গভর্নমেন্ট চিন্তা করতে তাহলে ইন্ডাস্ট্রি যেহেতু কোটি কোটি টাকা ট্যাক্স দেয়, তাহলে ইন্ডাস্ট্রিকে ঠিক রাখতে হবে। গভর্নমেন্ট ওটা নিয়ে চিন্তা করতেছে, মাছ প্রয়োজনে আমি বানাই খাবো, কোনো সমস্যা নেই। যেমন একটা ইয়ে করি আমরা, গত মিঠামইন সড়ক নিয়ে অনেক কথা বলা হচ্ছে, অনেক আন্দোলন করা হয়েছে, অনেক ইয়ে হয়েছে। মিঠামইনের কারণে বাংলা হাওর মোটামুটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এখনো গিয়ে আমাদের সুনামগঞ্জে আরেকটা রাস্তা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে আপনার ওই অভিজ্ঞতা থেকে তো আমরা সুনামগঞ্জের রাস্তাটা নিয়ে আবার রিথিঙ্কিং করার প্রয়োজন ছিল, কিন্তু আমরা রিথিঙ্কিং করছি না। কারণ হচ্ছে ওই মেজরিটি ইস্যু, কারণ মেজরিটি সে রাস্তা হোক। সেই আব্দুল মান্নান, আমাদের প্রাক্তন সাবেক আমাদের পরিকল্পনা মন্ত্রী, উনি এই রাস্তা সব করে গিয়েছেন, কিন্তু গত বছর বন্যার কারণে রাস্তার কাজ হতে পারে নাই, এখন সে রাস্তার কাজ হচ্ছে। তার মানে হচ্ছে যে মেজরিটি চাই এখানে রাস্তা হোক। এখন এখানে এই রাস্তা দিয়ে হাওন যদি ধ্বংস হয়ে যায়, গভর্নমেন্টের কিছু যায় আসে না, আমার মনে হচ্ছে। ভাইয়ের সাথে আসলে কথা বলে ভীষণ ভালো লাগছে। আমরা অনেক ডিপ ইনসাইডের অনেক তথ্য পাচ্ছি, এবং এই জিনিসগুলো নিয়ে সরাসরি খোলাখুলি কথা হওয়া দরকার, এগুলো অ্যাড্রেস করা দরকার বলে আমার অন্তত মনে হতো। এবং ভাইয়া, আরেকটা প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই, যে উপকূল নিয়ে কথা হলো, শহর নিয়ে কথা হলো, গ্রাম নিয়ে কথা হলো, যদি আমরা একটু পাহাড় নিয়ে কথা বলি, যে পাহাড়ের মানুষরাও কিন্তু এই তাপদাহে ভীষণভাবে কষ্ট পায়। আমি নিজে যখন সাজেকে গিয়েছি, আমি দেখেছি যে দিনে একরকম তাপমাত্রা এবং ভীষণ রকমের তাপমাত্রা, এবং রাতে গিয়ে কিন্তু প্রচন্ড ঠান্ডা। তো এইরকম ওয়েদারে তারা কিভাবে স্টেপ নিতে পারে? তাদেরকেও কি আমরা মানে কাউন্টের ভেতর রাখছি যে ওদেরও কষ্ট হচ্ছে, বা ওদের জন্য আসলে আমরা কি কি করতে পারি? পাহাড় এমন একটা জায়গা যে পাহাড়ে হচ্ছে যেহেতু আমাদের সে প্রচুর পরিমাণে হিট অ্যাবজর্ব করে দিনের বেলা, এবং রাতে দ্রুত ছেড়ে দেয়, অনেকটা মরুভূমির মতো। যে কারণে আপনার দেখবেন ওখানে রাতে প্রচুর ঠান্ডা থাকে, এবং ইয়ের সময়ে বিশেষ করে দিনের বেলা ভীষণই গরম থাকে, ভীষণ গরম থাকছে। এখন এখানে পাহাড়ের ক্ষেত্রে আমাদের অন্য জায়গাগুলোর তুলনায় অনেক ডিফারেন্ট। তার কারণ হচ্ছে যে পাহাড়ের অনেকটা মরুভূমির আচরণ করছে। এখন পাহাড়কে নিয়ে আমাদের
যেহেতু অন্য জায়গাগুলোতে আমাদের অনেক প্লেন জায়গা আছে, আমাদের ওয়াটার বডিজ আছে, পাহাড়ে কিন্তু সব জায়গায় কিন্তু ওয়াটার বডিজও নেই একদম। আর পাহাড়ের সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা তৈরি করছি তা হচ্ছে কমার্শিয়াল ফরেস্ট্রি করে। আমাদের বর্তমান সরকারও সম্ভবত ও ধরনের কিছু উদ্যোগ নিচ্ছেন, উন্নত মানের রাবার গাছ নিয়ে আসার কথা বলছেন ওনারা। তো পাহাড় হচ্ছে আসলে আমাদের ন্যাচারাল, আমাদের সুন্দরবনের মতো। সুন্দরবনকে যদি আমি গাছ লাগাই, সুন্দরবন টিকে থাকবে না। পাহাড়ের একই অবস্থা হচ্ছে, এবং সেটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে আমাদের মেহগনি, সেগুন গাছ লাগানোর মধ্য দিয়ে। পাহাড়ের এখন যে আমাদের লোকাল যেই স্পিসিস গুলো ছিল সেগুলো আর নেই। আমাদের মেহগনি, আমাদের সেগুন, আমাদের রাবার বাগানের মধ্যে আপনার অনেকটা ইউক্লিপটাসের মতো যেটা বললেন, রাবার বাগানে আপনি অন্য কিছু পাবেন না। কারণ আমরা এই যে পাহাড়ের ক্ষেত্রে আমাদের সর্বাগ্রে যেটা প্রয়োজন হচ্ছে, আমাদের কমার্শিয়াল ফরেস্ট্রিকে আসলে বন্ধ করতে হবে। কারণ এই ফরেস্ট দিয়ে আমরা কত টাকা ইনকাম করতেছি, কত টাকা আমরা লাভ হচ্ছে, আর আমার টোটাল ইকোলজিকে যদি আমি টিকিয়ে রাখতে পারি, ইকোলজিকে যদি টিকিয়ে রাখতে পারি, তাহলে আমার কত টাকা লাভ হবে, কি বেনিফিট আমি পাবো, এই কস্ট বেনিফিটটাকে হিসাব করা দরকার সরকারের। এবং না হলে জনগণের সামনে বোধহয় আনা দরকার জিনিসটা। এবং আপনি দেখবেন যে পরপর কয়েকবার কিন্তু আমরা থানছি, আমাদের খাদ্য সংকট হয়েছিল। তার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই কমার্শিয়াল ফরেস্ট্রি। এখন এই কমার্শিয়াল ফরেস্ট্রি নিয়ে আমার মনে হচ্ছে সরকারকে ভাবার প্রয়োজন আছে। যদি আমি আমার লোকাল আমার স্পিসিস গুলোকে রাখতে পারি, তাহলে পাহাড়ের ইকোলজি স্বাভাবিক থাকবে এবং পাহাড়ের যে প্রবলেমগুলো অনেকগুলো সলভ হয়ে যাবে। বন্ধুরা, আসলে আমরা এত এত কিছু নিয়ে কথা বলছিলাম। এত তাপদাহের পেছনে অনেকগুলো কারণ, ন্যাশনালি, ইন্টারন্যাশনালি কি কি কারণ থাকতে পারে, বা ইন্টারন্যাশনালি কি কি কারণ, মানে কি কি সমস্যাগুলো সলভ হলে আমাদের এখানেও সেই প্রভাবটা একটু হলেও কমে আসতে পারে, এইটা নিয়ে যদি ভাইয়া ছোট্ট করে একটু বলতেন। সর্বাগ্রে জলবায়ু পরিবর্তন একটা বিজনেস প্রোডাক্ট। এটা কোনো না কোনো দেশ, কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো প্রতিষ্ঠান বিজনেস করছে এবং বিজনেস চলতে থাকবে। জলবায়ু পরিবর্তন হচ্ছে। যেমন সম্প্রতি আপনি দেখবেন ট্রাম্প ক্ষমতা আসার পরে বলছে যে জলবায়ু পরিবর্তন আমি মানি না। তার মানে হচ্ছে যে আমি বিজনেস করব। আবার জলবায়ু পরিবর্তনের জন্য আমরা সোলার এনার্জির কথা বলছি, তার মানে গ্রেটা থানবার্গ কিন্তু কিছুদিন আগে হচ্ছে জেইলেও গেল, মানে অ্যারেস্ট হয়েছিল। হ্যাঁ, এখন জলবায়ু পরিবর্তন একদিকে হচ্ছে সে মানবে না, সেটা এটা একটা ভালো পজিশন, আমি মানি না এটা, আমি আমার মতো করে চলি। কিন্তু আমরা যারা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করি, জলবায়ু পরিবর্তন নিয়ে মানি, তারা কি করছে? আমরা কেউ কেউ জলবায়ু পরিবর্তনকে বিজনেস প্রোডাক্ট বানিয়ে নিচ্ছি। কারণ আমাদেরকে আমরা সোলার সিপ বিক্রি করব, আমরা জলবায়ু সহনশীল ভ্যারাইটি বিক্রি করব। এই ভ্যারাইটিগুলো কিন্তু আবার যে কান্ট্রিগুলো ভালনারেবল, যেমন বাংলাদেশ নিজে ভ্যারাইটি উৎপাদন করতে পারতেছে না, বাংলাদেশ নিজে সোলার উৎপাদন করতে পারছে না। তার মানে হচ্ছে যে জলবায়ু পরিবর্তন পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ডেভেলপ কান্ট্রিকে আবার বেনিফিটেড করতেছে। যে এখন যে আপনি যে একটু আগে বললেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু তো আমরা করতে পারছি না। তার মানে আমি যদি প্রিসিশন এগ্রিকালচার যদি আমি অ্যাপ্লাই করতে যাই বাংলাদেশে, তাহলে সেখানে আমাকে কি করতে হবে? আমি সে তাদের থেকে টেকনোলজি কিনে নিয়ে আসবো। তার মানে হচ্ছে আমি আবার তাকেই পয়সা দিচ্ছি। সো সামহাউ এই গ্লোবালি এখন যদি জলবায়ু বিজনেসটাকে বন্ধ করা যেত, নিয়ন্ত্রকটা আসলে এটাকে যদি ডেভেলপ কান্ট্রি যদি জলবায়ু পরিবর্তন হওয়াকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে অনেক কিছু সমাধান সম্ভব। কিন্তু সেটা আমার মনে হয় না কখনো হবে। কারণ ওই যে বিজনেস, আমরা অন্তত কথা বলতে পারি এই নিয়ে, তাই না? আমরা শুধু কথাই বলছি। এক্স্যাক্টলি, তার কথাটাও বলা উচিত, কথাটাও বলা উচিত। সবচেয়ে দুঃখজনক একটা বিষয়, বাংলাদেশে হয়তো আমার অনেক ইউথরা শুনতে পারে আজকের এই বক্তব্য, ইউথদেরকে আমি সবসময় বলি, বাংলাদেশে ইউথরা লোকাল কোনো প্রবলেম নিয়ে কোনো মুভমেন্ট করে না, কোনো কথা বলে না। তারা বাইরে থেকে কোনো না কোনো আরোপিত ইস্যু নিয়ে মুভমেন্ট করে, আরোপিত, এবং সবাই কপে যাওয়ার জন্য দৌড়াচ্ছে। এই যে কপে এবার ব্রাজিলে কপ হবে, 10,000 একর বন কেটে কপ সম্মেলন আয়োজনের জন্য রাস্তা তৈরি করতেছে ব্রাজিল, কিন্তু আমাদের ইউথরা কেউ এটা নিয়ে একটা মুভমেন্ট করে নাই। কিন্তু সবাই কপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রতিনিয়ত অনলাইনে, ফেসবুকে দেখতে পাচ্ছি কপে যাওয়ার জন্য বিভিন্ন সভা সমাবেশ হচ্ছে, বিভিন্ন ওয়ার্কশপ হচ্ছে। কিন্তু এই যে, এবং দেখা যাবে যে ওখানে গিয়ে তারাই আবার বক্তব্য দেবে যে বন ধ্বংসের ক্ষতি কি, নিজের দেশে কিভাবে বনায়ন করা যায়, বন বেশি করে লাগানো যায়। কিন্তু তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য যে ব্রাজিল সরকার যে 10,000 একর বন কেটে ফেলছে, সেটা নিয়ে কারো কোনো বক্তব্য নেই, শুধু ফেসবুকে পত্রিকার নিউজের ফ্লায়ারটা শেয়ার দেওয়া ছাড়া। তাহলে এটা নিয়ে তো বড় একটা মুভমেন্ট হওয়া দরকার ছিল, যে প্রয়োজনে কপকে বয়কট করা উচিত। এখন এই অ্যাক্টিভিস্টরা, এই
জলবায়ুর যে বোদ্ধারা, তারা কপকে এবার বয়কট করা উচিত, যে না তুমি কেন বন কাটছো, ব্রাজিলের আমরা এটা বয়কট করবো, কিন্তু সেটা কিছু করবো না। তার মানে এখানেও বিজনেস, যে আমরা কে ব্রাজিল যেতে পারবো, গিয়ে ওখান থেকে চেক ইন দেবো, ওখান থেকে মানুষকে জানাবো যে আমি কপে আসছি, আমি বড় ধরনের এক্সপার্ট, বড় ধরনের অ্যাক্টিভিস্ট। সো এটা একটা বিজনেস। সো জলবায়ু পরিবর্তন সামহাও বিজনেস, আমিও বিজনেস করতেছি, এই যে এতগুলো কথা বলছি, এটা একটা বিজনেস। রুট নিয়ে আসলে কাজ করা উচিত, রুট নিয়ে আমরা কেউই ভাবি না। না, আমাদের লোকাল সলিউশন নিয়ে আমরা আসলে কেউ কথা বলছি না, কেউ কাজ করছি না। আমি একমত একদম আপনার সাথে ভাইয়া। যাই হোক ভাইয়া, আপনার সাথে কথা বলে ভীষণই ভালো লাগলো। আসলে আজকে আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, এবং আজকের অনুষ্ঠানটা মূলত ছিল শিরোনাম তাপদাহে জীবন জীবিকা ও স্বাস্থ্য সুরক্ষায় নিজে সচেতন হন এবং অন্যদের সচেতন করুন। এর পেছনে কিন্তু অনেক কারণ আছে, আমরা সেই অনেকগুলো কারণ নিয়েই আজকে ডিসকাসগুলো করছিলাম, এবং তাপদাহ কি, এর প্রভাব কি, এবং এর আগাম সতর্ক বার্তা নিয়ে কিভাবে আমরা সতর্ক হতে পারি সেই নিয়ে আজকে আড্ডা দিচ্ছিলাম। আমাদের কল ইন লাইভ অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহমান, যিনি হচ্ছেন ডিরেক্টর অফ সেন্টার ফর পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট। তো আজকে যেহেতু এই অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, সেই জন্য আপনাদেরকে আরেকটু করে জানিয়ে দিতে চাই যে আজকের এই অনুষ্ঠানটা কিন্তু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঢাকা FM 90.4 এর স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত একটা কল ইন লাইভ শো ছিল, যেখানে হচ্ছে হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। আর এই অনুষ্ঠানটি কিন্তু পরিবেশিত হয়েছে কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি CEAM এর এই টিমের পক্ষ থেকে। এবং আগামী দিন কিন্তু এর ধারাবাহিকতায় আমরা হিট স্ট্রোক নিয়েও কথা বলবো, এবং হিট স্ট্রোকে শ্রমজীবী মানুষরা কিভাবে সাফার করেন সেই নিয়ে কিন্তু কথা বলতে একজন বিশেষজ্ঞ ডক্টর আমাদের সাথে থাকবেন। তাই কিন্তু একই সময় আগামী দিনও যুক্ত হয়ে যাবেন, এবং আজকে যারা লিখেছেন তাদের লেখা থেকে একটু করে আমি পড়তে চাই, এবং ভাইয়ার কাছ থেকে আরেকটু করে জানতে চাইবো, এবং ভাইয়ার কথা মোতাবেকই কিন্তু আজকের অনুষ্ঠান আমরা সেখানে শেষ করব। একজন লিখেছেন, তিনি তার নামটা মেনশন করেননি, কিন্তু আমার তার প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণই মনে হচ্ছে, যে এই যে বিভিন্ন জিনিস নষ্ট হচ্ছে, যদিও ভাইয়া বলে ফেলেছেন যে এই শুধুমাত্র যে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে এটার পেছনে আসলে মানুষ বা বিজনেস দায়ী, উনি এরকম কিছুই লিখেছেন যে এর পেছনে একটি কারণ হলো মানুষ। তো সেইটা নিয়ে যদি আরেকটু কিছু বলে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করতাম আমরা, আপনার কথা দিয়ে, আপনার পরামর্শ দিয়ে। হ্যাঁ, ধন্যবাদ প্রশ্নের জন্য। মানুষ আসলেই দায়ী, সত্যি কথা হচ্ছে যে মানুষ, যখন আমরা পৃথিবীতে মানুষ ছিল না, তখন যদি সেই সময়কালে যদি আমরা ফিরে যাই, তাহলে পৃথিবীতে এত প্রবলেম ছিল না। এবং প্রতিদিন মানুষ যে পরিমাণ, আমরা যদি ধরি যে কোনো ধরনের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি নেই, কোনো কিছুই নেই, তো প্রতিদিন মানুষ যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, তাতেই কিন্তু পৃথিবীতে টেম্পারেচার বাড়ছে। সুতরাং আমরা এটাকে কোনোভাবে রোধ করতে পারবো না। এখন বিষয়টা হচ্ছে, এই মানুষকে খাওয়াতে হবে, মানুষের অ্যাকোমোডেশন লাগবে, মানুষের জন্য রাস্তাঘাট লাগবে, বাড়িঘর লাগবে, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আসলে পরিবেশকে কতটা ক্ষতি না করে, যেটাকে বলা হচ্ছে টেকসই উন্নয়ন, কার্বন নিরপেক্ষ করার একটা বিষয় আছে, কতটা আমরা সেটা করতে পারবো, আমাদেরকে সেই জিনিসটা ভাবতে হবে। কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা সেটা ভাবছি না। কারণ আমরা বাংলাদেশে যদি, এই যে আমি হাওরের কথা বললাম, যে মিঠামইনা রাস্তা তৈরি করা হয়েছে, যে পরিমাণ টাকা খরচ করা হয়েছে, এটা দিয়ে আমরা ফ্লাইওভার তৈরি করতে পারতাম। আরও একটা বড় জিনিস হচ্ছে যে মিঠামইনে যে রাস্তাটা তৈরি করা হয়েছে, সেই রাস্তাটা প্রায় 70 কিলোমিটার জুড়ে আমাদের যে ভারত থেকে, আমরা জানি যে বাংলাদেশে মোটামুটি 52-53টা নদী দিয়ে ভারত থেকে পানি আসে, বৃষ্টি হলে পানি আসবে, আমাদের সুরমা দিয়ে পানি মেঘনায় গিয়ে নামে কিশোরগঞ্জ হয়ে। তাহলে সেখানে 70 কিলোমিটার রাস্তা দিয়ে যে পরিমাণ পানি বেরিয়ে যেত, সেখানে মাত্র 1700 মিটারের কয়েকটা কালভার্ট দেওয়া হয়েছে। তাহলে 70 কিলোমিটার ধরে যে রান অফ হতো, সেটা আমি 1700 মিটার দিয়ে রান অফ করতে দিয়েছি, এবং সেখানে বন্যা ক্ষতিগ্রস্ত হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে এই জায়গায় গিয়ে বলতে হয় আমাদেরকে গবেষণাটা খুব বেশি প্রয়োজন, যে আসলেই আমরা বাংলাদেশে যে বড় বড় প্রজেক্টগুলো নিতে গিয়ে, এখানে হয়তো সরকার এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে, কিন্তু আমি বলবো এখানে অনেকগুলা আসলেই মর্জি মাফিক রিপোর্ট তৈরি করা হয়। সেখানে গবেষণা হতে হবে স্বাধীন, গবেষকদেরকে বলতে পারতে হবে যে এখানে আসলে এটা ফিজিবল কিনা, কিন্তু সেই সুযোগ দেওয়া হচ্ছে না। তাহলে এখানে মানুষকে, যেহেতু মানুষ জন্ম নিচ্ছে পৃথিবীতে, মানুষ এখন 800 কোটি মানুষ হয়ে গেছে, এই বাংলাদেশে 20 কোটি মানুষ হয়ে গেছে, এই মানুষকে মেরে ফেলা যাবে না। তাহলে এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আসলে টেকসই উন্নয়ন কিভাবে করতে পারি, এবং সেখানে হচ্ছে গভর্নমেন্টের সবচেয়ে বড় রোল, যে গভর্নমেন্টকে আইনের মধ্য দিয়ে টেকসই উন্নয়ন করার জন্য মানুষকে বাধ্য করতে হবে। ধন্যবাদ অনেক ভাইয়া, আজকের মতো এইখানেই এই শো থেকে বিদায় নিচ্ছি, এবং সবার জন্য পরামর্শ থাকছে, গরম যেহেতু শুরু হয়ে গেছে, আপনারা কিন্তু সুতির কাপড় পরতে পারেন বন্ধু, এবং হালকা রঙের কাপড় পরবেন, কারণ গাঢ় রঙের কাপড় এবং কালো রং কিন্তু সূর্যের
তাপকে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাবজর্ভ করে ফেলে, এই জন্য কিন্তু আমরা অনেক বেশি করে তাড়াতাড়ি হচ্ছে তাপমাত্রা শরীরে লাগার কারণে অসুস্থ হয়ে যায় এবং হিট স্ট্রোকটা কিন্তু তাড়াতাড়ি হয়। তাই ঢিলে পোশাক পরবেন, হালকা রঙের পোশাক পরবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। মিথিল ছিলাম এতক্ষণ আপনাদের সাথেই। সবাইকে ধন্যবাদ।